চলে এলাম আবার আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা ভিডিওগুলো ভালো করে দেখছো এবং অনেকেই বলছো যে ভাল লাগছে, বুঝতে পারছি। আসলে উদ্দেশ্য এটাই যে আমরা যতটুকু অঙ্ক শিখবো সেই জন্য বুঝতে পারি। আজকে আমাদের ভিডিও ক্লাস 10-এর ওপর যায়। তা ক্লাস 10-এর আমরা এতদিন ত্রিকোণমিতি করাচ্ছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, আরও কিছু বাকি আছে করাবো। আজকে একটু অনেকে বলছে হয়তো তোমরা যেটা চাইবো আমরা যে তোমরা ইউটিউবেই কমেন্ট করো। অনেকে হয়তো পার্সোনালি, যারা আমাকে চেনো জানো তারা হয়তো অনেকে আমাকে পার্সোনালি করছো, যারা মানে দূরে আছো তারা হয়তো কেউ বলছো না। তা চাইবো তোমরা কমেন্টস করো, কেমন লাগছে জানাও, লাইকস করো, এছাড়াও তোমাদের সুবিধা অসুবিধা জানাও। তো আমি একটু নিজের মতো করেই ভেবে ত্রিকোণমিতি অনেকদিন করছি, একঘেয়েমি হয়ে যাচ্ছে, চলো একটু করি। সাধারণত অনেক স্যারাই এই ব্যাপারটাকে এড়িয়ে যান, কিন্তু আমি এটাকে খুব পছন্দ করি। সেটা হচ্ছে জ্যামিতির যে অঙ্কগুলো, তো আমাদের জ্যামিতি উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য, আমরা এক্সট্রা উপপাদ্যও করাবো। অনেক স্যারাই করাতে চান না, অনেক ছেলেরা করোও না, হয়তো নাম্বার খেটে কী হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এই ধারণা নিয়ে পড়াশোনা করলে হবে না। অঙ্কটাকে একদম গ্রাস রুট থেকে শিখতে হবে, মানে প্রত্যেকটা জিনিস শিখতে হবে। কী তোমার পড়বে কী পড়বে না এটা পরে ভাববে, কম খেটে নাম্বার পাবো এরকম জিনিসটা থেকে বেরোতে হবে। কারণ ভবিষ্যতে যখন পরীক্ষা দিয়ে যাবে, আমার প্রাক্তন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা অনেকে পরীক্ষা দেয়, অনেক কম্পিটিটিভ পরীক্ষা দেয়, তারা বলছে স্যার জ্যামিতি কিন্তু খুব লাগে ওপর দিকে। তা সেই জ্যামিতির অঙ্ক মাধ্যমিকেও লাগে, মাধ্যমিকেও আসে, কিন্তু অনেকে এটাকে এড়িয়ে যাও। হয়তো কেউ বাবা 2 নম্বর 4 নম্বর, কিন্তু এই করতে করতে দেখা যাবে 5-10 নম্বর বাদ চলে গেল এবং তার সঙ্গে শেখা হলো না। তা আজকে আমরা একটু স্বাদ বদলের জন্য আমরা একটু জ্যামিতির দিকে যাব। তা তোমাদের যে সেকেন্ড ইউনিটের সামনে পরীক্ষা আসছে তা তো লাগবে হয়তো, বা তো লাগবেই। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা পড়াবো, মানে উপপাদ্য করাবো না, ওই সংক্রান্ত অঙ্ক আর কি। তো যেটা হচ্ছে 15.2, সম্ভবত 15.2 কোশ্চেন দেখেছি 15.2। এখন এই যে কোনো জ্যামিতি চ্যাপ্টার করার আগে আমি যেটা বলি ব্যক্তিগত, সেটা হচ্ছে তার সংক্রান্ত যে থিওরেমগুলো অর্থাৎ উপপাদ্যগুলো, কারণ উপপাদ্যগুলো একটা করে সূত্র, সেগুলো আগে দেখে নাও যে তুমি কী কী ওই বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্যের থিওরেম পেয়েছো, যার সাথে তুমি অঙ্কগুলো করবে। অঙ্ক কিন্তু খুব ইজি, করো না বা স্যার অনেকে করাতে চায় না, অনেকেই করায়, অনেকে করাতে চায় না, এটা যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি প্রত্যেক ছাত্রকে বলবো, যদি তোমরা আমার সাথে বা আমার ভিডিওর সাথে থাকো, দেখবে তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে এগুলো সবই পাবে। একদম কম্প্যাক্ট ম্যাথের যে কম্প্যাক্ট জিনিসটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো সেটা কি, আমি আগে উপপাদ্যগুলো আগে বলি। বৃত্তের স্পর্শান্ত উপপাদ্য এখানে মেনলি 3টে উপপাদ্য মধ্যে ছিল। একটা উপপাদ্য কী ছিল, যে কোনো একটা বৃত্তকে, বৃত্তের যে স্পর্শক, আমরা জানি স্পর্শক আগে বলে জাস্ট একটা বিন্দু ছেদ করে বেরিয়ে যায়, তাই না? স্পর্শক, এই যে স্পর্শবিন্দু পি, তার সাথে যদি কেন্দ্র যোগ করো তাহলে কি আসবে? স্পর্শবিন্দু ব্যাসার্ধ। আমরা উপপাদ্য পড়েছি যে স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শের সাথে কী হয়? লম্ব হয়। স্পর্শের সাথে কী হয়? লম্ব। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্পর্শক সর্বদাই স্পর্শবিন্দু ব্যাসের সাথে লম্ব হয়। 2 নম্বর কী পড়েছিল, মানে আরেকটা উপপাদ্য পড়েছে এখানে বৃত্তের, যদি কোনো বহিঃস্থবিন্দু থেকে দুটো স্পর্শ টানা হয়, যদি কোনো বহিঃস্থবিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়, মানে এই বিন্দুর পি থেকে যদি টানা হয়, তাহলে যে স্পর্শবিন্দুগুলো হয়েছে তারা কি করবে না, তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। আর এই পিএ আর পিবি কী হবে? সমান হবে। পিএ আর পিবি কী হবে? সমান হবে। অর্থাৎ বহিঃস্থবিন্দু থেকে স্পর্শবিন্দু দূরত্ব সমান হবে এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। আরেকটা ছিল যে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, স্পর্শটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে বহিঃস্পর্শ, এটাকে বলে বহিঃস্পর্শ। তাহলে এই যে স্পর্শবিন্দুটা, অর্থাৎ এটা ধরো আমি একটা নাম দিচ্ছি পি আর কিউ, এটা এ। তা বলছে এই স্পর্শবিন্দুটা এই পি কিউ কেন্দ্রদের সংযোগ সলেখার উপর থাকবে, অর্থাৎ কেন্দ্রটাকে যোগ করে যেটা। এবার স্পর্শক দুভাবে হতে পারে, এটা বললাম বহিঃস্পর্শ, আর একটা হচ্ছে অন্তঃস্পর্শ, এরকম। সেটা একই জিনিস, সেই পি আর কিউ, এটা এ। অর্থাৎ স্পর্শবিন্দুটা কেন্দ্রদের সংযোগ সলেখার উপর অবস্থিত হবে এবং এই অবস্থিত হয় বলে, এই সূত্রটা হয় বলে যেটা হয়, এই বহিঃস্থর ক্ষেত্রে হয় পি এ প্লাস এ কিউ সমান পি কিউ, অর্থাৎ কেন্দ্রের দূরত্ব হয় কি না ব্যাসার্ধের যোগফল সমান। এর ক্ষেত্রে কেন্দ্রের দূরত্ব পি কিউ সমান কি হয় না পি এ মাইনাস কিউ এ, পি এ মাইনাস কিউ, অর্থাৎ ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তা আমাদের মেনলি 3টে উপপাদ্যের উপর বেস করে আজকের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমাদের হবে।
তাই যে কোনো জ্যামিতি চ্যাপ্টার করার আগে জ্যামিতির যে ফিগারগুলো আছে অর্থাৎ যে উপপাদ্যগুলো করেছো তাদের থিওরেমগুলো আগে নোট করে নেবে যে এইটা এই আমি জানি, তাহলে তুমি অঙ্ক করার সময় সুবিধা হবে। এবার মানে অঙ্কে চলে আসি, কোষে দেখি 15.2, কোষে দেখি 15.2, কোষে দেখি 15.2। এর যে অঙ্ক অ্যাকচুয়ালি তো বাকি সব অনেক উপপাদ্য এক্সট্রা উপপাদ্য আছে, 11 দেখে অঙ্ক, পেজ নাম্বার 219, পেজ নাম্বার 219 আমাদের যে 11 দেখে অঙ্ক। কত দেখে অঙ্ক? 11। ঠিক আছে, কি বলছে এমসিকিউ দেখো, এমসিকিউ কি বলছে দেখো। ঠিক আছে, দেখো কি বলছে, বলছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। তোমরা বইটা পেয়ে যাবে, তাই বইয়ের আর ছবিটা আমি এর সঙ্গে অ্যাটাচ করছি না, যেহেতু বই আছে পেজ নাম্বার লিখে দিয়েছি, দেখে নেবে। 11 ঠিক আছে, বলছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তের বি বিন্দুতে স্পর্শ করে। ও বি 5, এ ও 13, এ বিদ্রোহ কত। খুব ইজি। তাহলে কোন উপপাদ্যের কাজে লাগে আমি ছবিটা আঁকি। বলছে একটা বৃত্ত তার বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকছে। ঠিক আছে, তার বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকছে। কী বিন্দু থেকে? এ বিন্দু থেকে, তাই তো? বলছে এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বি বিন্দুতে ছেদ করেছে। এটা কেন্দ্র আছে, বি এর সঙ্গে কেন্দ্র যোগ করলে ও। ঠিক আছে, তো কী কী ডেটা দিয়েছে? ও বি দিয়ে দিয়েছে কত? 5 সেমি। আর কি বলেছে? এ ও বলে দিয়েছে 13 সেমি। এ তোমাকে এইটা জানতে চেয়েছে, কোনটা? এ বিটা। কত ইজি দেখো। তুমি বলো কোন উপপাদ্যটা হবে স্যার? এই উপপাদ্যের হেডিং কাজে লাগছে। সেটা কি? যদিও তোমার এক্ষেত্রেও তোমার এইটারই কাজে লেগেছে, সেটা হচ্ছে এইগুলো কিন্তু 90 মাথায় রাখতে হবে। কারণ সব সময় এটা কিন্তু প্রমাণে ছিল না, প্রমাণে এটা ধরেই প্রমাণটা করেছিলাম। সবসময় মনে রাখবে কেন্দ্রগামী সলেখা স্পর্শক সাথে কি হয়? 90 ডিগ্রি। এইটা 90 না হবে, এইটা 90 ভেবে নেয় অনেকে, এটা কিন্তু 90 হবে না। ঠিক আছে, 90 কোনটা হবে না? ব্যাসার্ধ, স্পর্শবিন্দুর ব্যাসার্ধ স্পর্শের সাথে 90 হবে। তাহলে যেই 90 হয়ে গেল, তোমার চোখের সামনে ভাসছে পিথাগোরাস উপপাদ্য, এটা অতিভুজ, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে তুমি আর যেহেতু এমসিকিউ আমি আর বাড়াচ্ছি না, সেটা কি না? এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 5 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা তো দেওয়া নেই, এ বি স্কোয়ার, এটা কত? 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার। এবার এ বি স্কোয়ার সমান কত? 169। এটা 5 স্কোয়ার মানে দেখে গেলে কত? 25। তাহলে এ বি স্কোয়ার সমান 144। তাহলে এ বি সমান √144 মানে কত? 12। এবার যখন এমসিকিউ করবে, এটা তো আমি করে কোষে দেখিয়ে দিলাম, তুমি এটা খাতায় নোট ডাউন করলে, নোট করে রাখার পর তুমি যখন এমসিকিউ করো তখন কি তোমাকে এসব করতে হবে? কারণ আমরা কিছু কিছু জিনিসের একদম জানি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার। এই যে কিছু কিছু ফিগার আমরা জানি, তাহলে এখানে যখন এলে 5 আর এটা জিজ্ঞাসা 13, তাহলে 5 স্কোয়ার আর কত স্কোয়ার করলে 13 স্কোয়ার হয়? 12 স্কোয়ার। তাহলে উত্তরে একবারে মুখে মুখে পেয়ে যাবে কত? 12। এটা কিন্তু অভ্যাসের ওপর তৈরি হবে, তুমি যত অভ্যাস করবে তত তোমার তৈরি হবে। তাহলে আমি যেটা বললাম এটা তো আমি ব্রডভাবে দেখালাম, এমসিকিউটা করবে। এবং এর মজার জিনিস বলি, এগুলো চাকরির পরীক্ষা ক্ষেত্রেও লাগে। মানে আমি একটু আগে বললাম, তাহলে চাকরির পরীক্ষা এমসিকিউ পড়বে, তখন তুমি এত কষবে না, 5, 13 আর অবভিয়াসলি 12, কারণ এই ফর্মুলাগুলো আমরা জানি, তাই না? নেক্সট অঙ্ক কী বলছে? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তার মানে এই জিনিসটা, এই যে এই ফিগারটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে কি হবে দেখো? কতটা বলছে? না, 2-1টা বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তার মানে এরকম। তাহলে বহিঃস্পর্শ করে আমি একটাকে বলেছি কেন্দ্র দ্বারা সংযোগ সলেখা থাকে। তাহলে পি কিউ যদি দিই এখানে, এটা যদি এ দিই, তাহলে কি বলেছে? বলছি দুটি বৃত্ত, বলে দিয়েছে, নামগুলো বলেছে, তাহলে নাম বললে তো এখানে নাম দিতে হবে, সি। আর কি বলেছে? এ বি বলে দিয়েছে, এ বি বৃত্তের একটি সাধারণ স্পর্শক। আচ্ছা, এ বি বৃত্তের একটি সাধারণ স্পর্শক, এ বি একটি বৃত্তের সাধারণ স্পর্শক এ বি। এখানে সি বিন্দু স্পর্শ করে, এখানে কিছু কেন্দ্রদ্বয় দিয়েছে, কি কেন্দ্রদ্বয় কিছু দেয়নি, তাহলে পি কিউ নাম দিয়ে দাও, পি কিউ। ঠিক আছে, দিয়ে জানতে চেয়েছে যে এ ও বিন্দু স্পর্শ করে। আচ্ছা, সাধারণ স্পর্শকটা এইদিকে হবে না। আচ্ছা, এটাও সাধারণ স্পর্শক, আমি পরে আসবো এটার ব্যাপারে। এটাও একটা সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শকটা এরকম, অর্থাৎ এ আর বি বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্তের মোট অনেক ধরনের স্পর্শক, আমি আচ্ছা যখন এলো কথাটা আমি বলিনি আগে,
সেটা হচ্ছে যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে এই দিকে একটা স্পর্শক হবে, এটাকে তির্যক স্পর্শক, এই দিকে একটা হবে, এদিকে একটা হবে, তিনটে। যদি বৃত্ত দুটো পরস্পরকে ছেদ না করে তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ চারটে স্পর্শক হবে। তার মধ্যে এই কোনা কোনা দুটো হচ্ছে তির্যক আর এই ওপর নিচে হচ্ছে সাধারণ, সরল সাধারণ। এটা হচ্ছে সরল সাধারণ, তির্যক সাধারণ। সাধারণ তো বটে, দুজনেরই আছে, একটা তির্যক সাধারণ, সরল সাধারণ। তাহলে দেখো স্পর্শ না করলে চারটে, বহিঃস্পর্শ করলে তিনটে, যদি তোমার এটা ছেদ করে তাহলে দুটো, সরল সাধারণ তির্যকের ক্ষেত্রে হবে না। আর যদি এটা অন্তঃস্পর্শ করে তাহলে কটা হবে না একটা। কটা হবে একটা। আচ্ছা অন্তঃস্পর্শ এটা উপরে যদি ছবিটা কেটে যায় তাহলে এরকম দেখবে, অন্তঃস্পর্শ মানে এরকম একটা। অর্থাৎ কী বললাম যে যদি দুটো ছেদ না করে তাহলে চারটে, দুটো তির্যক, দুটো তির্যক সাধারণ, দুটো সরল সাধারণ, ওপর নিচে সরল সাধারণ, এই দুটো তির্যক সাধারণ। যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে এটা তির্যক সাধারণ, এই দুটো সরল সাধারণ। যদি দুটো বৃত্ত পরস্পর ছেদ করে তাহলে দুটো সরল সাধারণ। আর যদি দুটো বৃত্ত পরস্পরকে কী করে বহিঃস্পর্শ করে তাহলে এটা একটা তির্যক সাধারণ স্পর্শক উৎপন্ন হয়। তাহলে এখানে চারটে, এখানে তিনটে, এখানে দুটো, এখানে একটা উৎপন্ন হয়। ঠিক আছে, আমি বলে দিলাম প্রসঙ্গটা উঠলো বলে, তাই এটা ভাবার কিছু নেই। এটাও একটা সাধারণ স্পর্শক, এটাও একটা সাধারণ স্পর্শক। কিন্তু এখানে বলেছে কি এ বি বিন্দুতে ছেদ করেছে বলেছে, যখনই এ বি বিন্দুতে ছেদ করেছে বলেছে সঙ্গে সঙ্গে কী হবে না, তখন আর এই স্পর্শকটা জানা যাবে না, ছেদ করেছে। এবার এই কোণটা জানতে চেয়েছে। এবার আমি এমসিকিউ উত্তর হিসেবে বলবো যে তোমরা এমসিকিউ পড়লে মনে রাখবে এটা হবে 90 ডিগ্রি। এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তুমি বলবে স্যার তাহলে আমি তো ওকে বলে দিলাম তাহলে মুখস্থ করে রাখবো না, আমি বললাম এমসিকিউ পড়লে তুমি মনে রাখবে এসি বি সমান 90 ডিগ্রি। তাহলে কখন হচ্ছে? যখন দুটো বৃত্ত পরস্পরকে সিবিতে স্পর্শ করেছে এবং অন্য একটা স্পর্শক বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে ছেদ করে, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। এবার আমি প্রমাণটা দেখাবো, সেটা কি এর সঙ্গে যোগ করো, এর সঙ্গে যোগ করো, 90 ডিগ্রি আমি দেখাবো যে কী করে 90 ডিগ্রি আসছে। আমি কিন্তু উত্তরটা বলে দিলাম, যেহেতু এমসিকিউ শুধু উত্তরটা বলে দিলাম, কিন্তু তার মানে এটা নয় আমি কোণটা দেখাবো না। এবার দেখো মজাটা, যেহেতু এই বৃত্তের এই দুটো ব্যাসার্ধ, তাহলে এই কোণ দুটো কি সমান, তাহলে এটা এক্স, এটা এক্স। এই বৃত্তের এটা ব্যাসার্ধ তাহলে সমান, তাহলে এটা ওয়াই, এটা ওয়াই। ভালো করে লক্ষ্য করবে। এবার দেখো আমরা জানি এই যে একটু বললাম যে এইগুলো 90 ডিগ্রি, তাহলে এই গোটা কোণটা হচ্ছে 90, তাহলে এইটুকু কোণ কত? এইটুকু কোণ 90 থেকে এক্স বাদ, এই কোণটা গোটা কোণটা 90, তাহলে এইটুকু কোণ কত? 90 মাইনাস ওয়াই, 90 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো তাহলে এইটা 90 মাইনাস এক্স, এইটা 90 মাইনাস ওয়াই, তাহলে এই যে মাঝের কোণটা আছে এই মাঝের কোণটা কত? এই মাঝের কোণটা কত? 180 থেকে 90 মাইনাস এক্স প্লাস 90 মাইনাস ওয়াই বাদ দাও, তাহলে 180 মাইনাস 90 প্লাস এক্স মাইনাস, মানে এটা গোটাটা তো প্লাস হবে, তাহলে মাইনাস 90 প্লাস ওয়াই, তাহলে 90 90 180 কেটে গেল, এক্স প্লাস ওয়াই। কী বললাম? বুঝতে পারলাম? দেখো এই যেটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এইটা, তার এইটা পেলাম কত? 90 মাইনাস এক্স, এইটা পেলাম কত? 90 মাইনাস ওয়াই। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে দুটো যোগ করে বাদ, দুটো যোগ করে যখন বাদ দেবো তখন 90 90 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই, যখন কাটবে তখন এক্স প্লাস ওয়াই, তাহলে মাঝেটা কত প্লেস? এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, আবার দেখো এটা এক্স গোড়া 90, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস এক্স, এই গোড়া 90 এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস ওয়াই, তাহলে এই দুটো 90 মাইনাস ওয়াই, তাহলে এটা কত হবে? 180 থেকে যোগ করে বাদ দাও, তাহলে কত? এক্স প্লাস ওয়াই। এবার দেখো এখানে এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই, এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই, তিনটে পর পর আছে, এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই, তিনটে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 100, তাহলে 2 ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই সমান 180, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 180/2 মানে 90। তাহলে দেখো এক্স প্লাস ওয়াইটাতে এই কোণটার মান ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই যদি এই কোণটার মান থাকে তাহলে এর মান কত দাঁড়িয়ে গেল? 90। তাহলে কিন্তু আমি এটা আন্দাজে বললাম না যে 90 হয়, আমি দেখিয়ে দিলাম প্রমাণটা যে 90 কীভাবে হয়। এবার তুমি যদি ব্রডভাবে আসে তাহলে তুমি এইভাবেই শুরু করবে যে এই দুটো ব্যাসার্ধ সমান এক্স এক্স, তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস এক্স। যদি এইটা ওয়াই ওয়াই তাহলে এটা হচ্ছে 90 মাইনাস ওয়াই, এইটুকু, তাহলে এটা এইটুকু হচ্ছে 90 মাইনাস এক্স, এইটুকু হচ্ছে 90 মাইনাস ওয়াই, তাহলে এই দুটো যোগ করে এটা বাদ দিলে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা এক্স, এটা এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই, তাহলে এই গোটাটা যোগ করলে কত? 180, তাহলে এক্স প্লাস ওয়াই 90, তাহলে এর মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে অনায়াসে তুমি পেয়ে যাবে। কিন্তু আমি বললাম যেহেতু এমসিকিউ আসছে, তাহলে এমসিকিউ এর জন্য আমি কি করব? আমি কিন্তু এমসিকিউ এর জন্য অত ভেবে তো লাভ না, আমার মোটামুটি মনে থাকবে যেটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখ এরপরে বোর্ডটা কি প্রচুর কালো হয়ে যাচ্ছে, ওই জন্য এটা দিকে একটু পরিষ্কার করে দিলে বোর্ডটা সাদা থাকছে। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট দেখো, ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি
ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি বিন্দু অবস্থিত। তাহলে দেখো এইটা জিনিসটা কীরকম, ও কেন্দ্রীয় বৃত্তে, ভালো করে লক্ষ্য করে, একটু বড় করে ছবি আঁকছি, ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধ 5 সেমি, ঠিক আছে 5 সেমি হলো। এখান থেকে 13 সেমি দূরে এ বিন্দু অবস্থিত। তাহলে এইটা কত হবে না, এইটা 13 বলে দিয়েছে, এটা কত বলে দিয়েছে 13 বলে দিয়েছে, এটা কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা এ বিন্দু দূরত্ব বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে যে স্পর্শক টানা হয়েছে কি নাম দিয়েছে পি বিন্দু, বলছে দূরত্ব, আচ্ছা এটা পি বিন্দু বলেছে, এটা কত বলেছে পি বিন্দু। তাহলে এ বিন্দু স্পর্শক, ঠিক আছে। তাহলে এইটা 13, এটা 5, তাহলে এইটা জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে, তাই তো বলেছে নাকি। ও কেন্দ্র বৃত্তে ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি বিন্দু অবস্থিত। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক পি কিউ ও পি আর, আচ্ছা আচ্ছা দুটো স্পর্শ টানেছে পি কিউ আর পি আর, পি কিউ আর পি আর এরকম, ঠিক আছে। দিয়ে বলেছে যে এই চতুর্ভুজটা ক্ষেত্রফল, এটার মজার অঙ্ক, খুব দারুণ মজার অঙ্ক। কীরকম মজার অঙ্ক দেখো, একটু আগে তুমি যেটা করলে 1-এর দাগের অঙ্ক, এটা তো 3-এর দাগের অঙ্ক করছো। 1-এর দাগের অঙ্কে কী করলে, এটা 5, এটা 13, তুমি সঙ্গে সঙ্গে বললে স্যার এটা আমার মুখস্থ 12। আমি দেখাচ্ছি না, কারণ আগে দেখালাম অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার করে, তাই না। তাহলে এটা যদি 5, 12 হয়, দেখো এরও একই হিসাব, কারণ ব্যাসার্ধ তো এটাও 5, এর দূরত্ব কত 13ই আছে, তাহলে এটাও কত হবে 12। তার মানে দেখতে পাচ্ছ যে এই চতুর্ভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, দুটোরই লম্ব 5 ভূমি 12, লম্ব 5 ভূমি 12। তাহলে এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, একই। তাহলে 2, 6, 12 মানে 30, তাহলে এরও হচ্ছে 30। তাহলে মোট ক্ষেত্রফল কত 60, কত হলো 60। যেহেতু এমসিকিউ দিয়েছে, যদি বড় অঙ্ক লিখতে তাহলে লিখে লিখে করবে যে পি কিউ আর ও ত্রিভুজের 90 ডিগ্রি, এটা 5, এটা কত 13, ওপিটা 13, তাহলে পি কিউটা কত লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে করবে 12। দিলে অনুরূপে লিখে দেবে যে পি আরটা হচ্ছে কত 12, পি আরটা হচ্ছে 12। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু 5 ইন্টু 12, 30। অনুরূপে এর ক্ষেত্রফল 30, কারণ এও যা এও তাই একই। তাহলে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 + 30 = 60, 30 + 30 = 60, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট অঙ্কে দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এইটা সে এই অঙ্ক। এগুলো খুব ইজি, বহিঃস্পর্শ করলে মনে রাখবে, বহিঃস্পর্শ করলে মনে রাখবে কি বললাম, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে না ব্যাসার্ধ দুটো যোগফল, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। কি বললাম যে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টি, আর যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করে তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। কি বললাম, এই ফর্মুলা দুটো মনে রাখবে যে কি বললাম না বহিঃস্পর্শ করে মানে কি বললাম যে বহিঃস্পর্শ করে মানে এই ফিগারটা, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ কি যোগফল, সমষ্টি মানে যোগফল, আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পি কিউ কত হবে ব্যাসার্ধের বিয়োগফল, ব্যাসার্ধের বিয়োগফল, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দুটো বৃত্ত, এরকম দুটো বৃত্ত বলেছে, একটা 5 একটা 13, 3, তাহলে এদের দূরত্ব কত হবে পি কিউ, যদি এ বিন্দু স্পর্শ করে তাহলে পি কিউ সমান হবে পি এ প্লাস কিউ এ সমান 5 + 3 8, 5 + 3 8। এরপর একটা একই বলেছে অন্তঃস্পর্শ করে বলেছে, কত বলেছে অন্তঃস্পর্শ করে। এক্ষেত্রে কি বলেছে এটা কিউ এটা পি, এক্ষেত্রে পি এ কত হবে না পি এ থেকে কিউ এ বাদ, পি এ বলেছে 3.5 থেকে 2 বাদ মানে কত 1.5। তাহলে এটা হচ্ছে 4-এর অঙ্কটা, 11-র দাগের এ 4-এর অঙ্কটা, এটা 5-এর অঙ্কটা। অর্থাৎ 4-এর অঙ্কে কী বলেছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ কী হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগফল, বহিঃস্পর্শ করেছে তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে পি এ থেকে কিউ এ বাদ, তার মানে এইটুকু বেরিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1.5। তাহলে এটা মনে রাখবে যে বহিঃস্পর্শ মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে ব্যাসার্ধের সমষ্টি, অন্তঃস্পর্শ মানে ব্যাসার্ধের অন্তর, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, তাহলেই হবে। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এরপরে আমরা নিচের বিবৃতি কিছু মিথ্যা সত্য দিয়েছে, বলছে নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা দেখো, তোমরা একটু বইটা সঙ্গে নিয়েই করবে তাহলে দেখে ভালো পারবে। সেটা কি বলছে, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শ পি বিন্দুগামী নয়, পি বিন্দুগামী নয়, স্বাভাবিক। কোনো বৃত্তের স্পর্শক মানে আমরা জানি বাইরে বাইরে একটা বিন্দু টাচ করে,
কিন্তু কোনো বিন্দু যদি পি হয়, পি থেকে কোনো স্পর্শক টানা যাবে না। তাহলে সেটাই বলেছে পি বিন্দু থেকে কোনো বিন্দুগামী নয়, মানে অঙ্কিত স্পর্শক, কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে না, মানে কোনো স্পর্শক পি দিয়ে যাবে না। পি দিয়ে গেলেই সেটা কী হবে, ছেদ করে যাবে, সেটা কী হবে, ছেদ করে, সেটা স্পর্শক কিন্তু হবে না। তাহলে এই বিবৃতিটা কি সত্য, এই বিবৃতিটা কি সত্য। এরপরে বলেছে দুইয়েরটা, বি এর দুইয়েরটা, এটা হচ্ছে বি এর একেরটা। তাহলে বি এর একেরটা কী হলো, দাঁড়ালো না বি এর একেরটা দাঁড়ালো সত্য। কেন না, সত্যিই কোনো স্পর্শক পি বিন্দুতে যাবে না। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখারও সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা, তাহলে একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কীরকম ব্যাপারটা বলেছে, তার ধরো এরকম দিয়েছে, তাহলে একটি বৃত্তে কি বলেছে, একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক। আমি ধরে নিচ্ছি এরকম, তাহলে এই দিকে তুমি সমান্তরাল টেনেছো, তাহলে কোনো সরলরেখার এই দিকে একটা সমান্তরাল টেনেছো বা এর কোনো সমান্তরাল, এর সমান্তরাল তুমি একটাই টানতে পারবে, এর সমান্তরাল তুমি একটাই স্পর্শক টানতে পারবে, বাকি যেটাই একটুখানি ঘুরবে সেটা কিন্তু এর সমান্তরাল হবে না। তাহলে সেটাই হচ্ছে কথা, যে একটির বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল একটাই স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু এখানে কি বলেছে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এবার হ্যাঁ, সেটা কি, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কিন্তু দেখতে পাচ্ছ তুমি যে একটা সরলরেখার সমান্তরাল তুমি একটা স্পর্শক আঁকলে এই একটা আঁকবে, তাহলে দুটো আঁকতে পারো, আমি একটা বলছি দুটো আঁকতে পারো, মানে ধরো একটা সমান্তরাল সরলরেখা বা এই সরলরেখা এটা, তাহলে এর স্পর্শক কী করবে, এই যে ব্যাস বরাবর যে আছে দুটো প্রান্তে, তাহলে দুটো স্পর্শক আঁকা যাবে। কটা আঁকা যাবে, দুটি, কিন্তু দুইয়ের অধিক আঁকা যাবে না, দুইয়ের অধিক আঁকা যাবে না। আমি তাহলে কী বললাম, যে ধরো একটা বৃত্ত, এই একটা স্পর্শক, এই স্পর্শকের এই প্রান্তে একটাই সমান্তরাল আঁকতে পারবে, এই প্রান্তে আর একটা সমান্তরাল আঁকতে পারবে, তাহলে মোট কটা আঁকতে পারবে, দুটো আঁকতে পারবে, কিন্তু দুইয়ের অধিক আঁকতে পারবে না। দুইয়ের অধিক আঁকতে গেলে সেটা কিন্তু কী হয়ে যাবে, এর সমান্তরাল হবে না। তাহলে একটা সর যদি বলে প্রশ্নটা এরকম দেয় যে কোনো বৃত্তের একটা নির্দিষ্ট সরলরেখা, যে কোনো সরলরেখা, তুমি বলে স্যার এরকম করে না আঁকি, যদি এরকম করে আঁকি, তাহলে এই সমান্তরাল নিলাম, তাহলে এর সঙ্গে বরাবর একটা করবে, এদিকে একটা আঁকবে, এদিকে একটা আঁকবে, অর্থাৎ সবসময় কটা আঁকা যাবে, দুটো আঁকা যাবে, মানে এ প্রান্তে একটা, এই প্রান্তে একটা, অর্থাৎ এর যে সমান্তরাল সরলরেখা, এর এই প্রান্তে আঁকা যাবে, মানে এই সমান্তরাল সরলরেখা বরাবর একটা ব্যাস কল্পনা করবে, তার এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, তাহলে দুটো আঁকা যাবে, দুইয়ের অধিক আঁকা যাবে না। তাহলে দুইয়েরটা কী হয়ে গেল না মিথ্যা, দুইয়েরটা কী হয়ে গেল মিথ্যা, ঠিক আছে, দুইয়ের অঙ্কটা হয়ে গেল মিথ্যা। এরপরে দেখো সি এর শূন্যস্থান, বলছে সরলরেখা বৃত্তকে দুটি বিন্দু ছেদ করলে, এখন দেখো একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, তাহলে ছেদ করলে মানে কীরকম, ছেদ করা মানে দেখো এমনি কথাটার মধ্যে লুকিয়ে আছে উত্তরটা, একটা বৃত্ত স্পর্শক বলতে আমরা এরকম বুঝি, একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যায়, এটা স্পর্শক। যদি দুটো বিন্দুতে টাচ করে, এটাকে আমরা কি বলি গো, জ্যা বলি, এটাকে কি বলি, জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় তাকে কি বলি, ব্যাস বলি, এগুলো বলি। কিন্তু যখন বলছে দুটো বিন্দু ছেদ করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর এইটুকু পথকে অবশ্যই জ্যা বলতে পারবে, কিন্তু এইটাকে বলা হয় ছেদক, এটাকে বলা হয় ছেদক। অর্থাৎ কোনো বৃত্তকে যদি কোনো সরলরেখা দুটো বিন্দুতে, তাকে এ বিন্দুতে বি বিন্দুতে ছেদ করে বেরিয়ে গেছে, তাকে বলা হয় ছেদক। তাহলে সি এর একের উত্তরটা শূন্যস্থানে, সি এর একের উত্তরটা হবে ছেদক। দুইয়েরটা কি বলেছে, এবার দেখো যেহেতু শূন্যস্থান মুখে মুখে বুঝিয়ে বলে দিচ্ছি, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। আমি একটু কি দেখিয়েছি যে দুটো বৃত্ত যদি কিছুই না করে, স্পর্শ বা ছেদ না করে, তাহলে সরল সাধারণ দুটো, তির্যক সাধারণ দুটো, তাহলে মোট কটা হবে, 4টে, মোট কটা হবে 4টে। আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে ছেদ না করলে 4টে, তোমার ছেদ করলে দুটো, যদি বহিঃস্পর্শ করে তাহলে 3টে, যদি অন্তঃস্পর্শ করে তাহলে একটা, এবার দেখিয়ে দিয়েছি আমি। তাহলে উত্তর হচ্ছে সি এর 2 এর উত্তরটা হচ্ছে কত না 4টি, সি এর 2 এর উত্তর হচ্ছে 4টি। এবার 3-এরটা কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দু বহিঃস্পর্শ করে, তাহলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শগুলো কি, তির্যক না সাধারণ, সরল। তাহলে আমি বললাম যদি বহিঃস্পর্শ করে, এই দুটোকে বলা হয় সরল সাধারণ, কিন্তু এই যে এ বিন্দু বহিঃস্পর্শ করেছে, এ বিন্দুর স্পর্শকটাকে বলা হয় তির্যক। কি বলা হয়, তির্যক। তাহলে এটা মাথায় রাখবে যে যদি বৃত্ত দুটো বহিঃস্পর্শ করে, তাহলে বহিঃস্পর্শগামী যে স্পর্শকটা তাকে বলা হয় তির্যক, আর এই দুটোকে বলা হয় কি, সরল সাধারণ স্পর্শক। এটা যে তির্যক সাধারণ স্পর্শক, এটা সাধারণ মানে দুজনেরই আছে আর কি, ঠিক আছে। তাহলে এর উত্তরটা হবে তির্যক, ঠিক আছে। তাহলে শূন্যস্থানগুলো হয়ে গেল। এরপরে আসছে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো।
ঠিক আছে, দেখো এবার একটা কথা বলি, যেটা 2 নম্বর দিয়েছে সেটা যে শর্ট কোশ্চেনে দেবে না তারও কোনো মানে নেই, আবার যেটা শর্ট কোশ্চেনে দিয়েছে সেটা 2 নম্বর দেবে তারও কোনো মানে নেই। আমি ওই জন্যে ব্রডটাও করাচ্ছি, শর্টটাও দেখাচ্ছি, দুটোকেই কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, দেখ, এবং এইগুলো আবার বলছি, এই যে এই অঙ্কগুলো অনেকে করতে চাও না, অনেকে স্যারা করায় না, কেন করায় না, কী জন্য করায় আমি জানি না, খুব ইজি কিন্তু। যেমন 12 দাগে পেজ নাম্বার 220 অর্থাৎ 220 পাতার 12 দাগে যদি দেখো তুমি 220 পাতা 12 দাগের একের অঙ্কটা কি ছবি দিয়ে দিয়েছে একটা, কি ছবি, ছবিটা আঁকি। আর একটা কথা বলি, জ্যামিতি ছবিতেই অর্ধেক আনসার হয়ে যায়। ছবি যদি কেউ ভালো করে আঁকো, ডেটাগুলো বসিয়ে দাও, ছবি তোমাকে সব আনসার দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দিয়েছে, এখানে এরকম একটা দিয়েছে, এটা হচ্ছে ব্যাস, এর প্রান্ত দিয়েছে বি ও এ, এবার এখানে একটা স্পর্শক দিয়েছে। ঠিক আছে, এই স্পর্শকটা এখানে নাম দিয়েছে পি, এখানে টি, এইখানটা যোগ করেছে, এইখানটা যোগ করেছে। ঠিক আছে, এই ফিগার দিয়েছে, দিয়ে বলছে বিওটি বৃত্তের ব্যাস, দেখতেই পাচ্ছি বিওটি বৃত্তের ব্যাস, বিওএ বৃত্তের ব্যাস, বিও বৃত্তের ব্যাস। ঠিক আছে, আমি লিখে কি করছি 2 নম্বর, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিটি, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিটি। তাহলে দেখো পি বিন্দু অঙ্কিত স্পর্শক, পি বিন্দু অঙ্কিত স্পর্শক বৈদ্যুতিক বিকে টি বিন্দু ছেদ করেছে, এটা পিটি, পি বিন্দু অঙ্কিত স্পর্শক পিটি, সেটা কি করছে না, একে বিএকে টি বিন্দু ছেদ করেছে, মানে এই স্পর্শকটা বর্ধিত বিএকে টি বিন্দু ছেদ করেছে, এরকম বলেছে আগে। তাহলে পি বিন্দু অঙ্কিত স্পর্শক এটা, যখনই স্পর্শক হলো তখন দেখো এই কোণটা কত ডিগ্রি, অ্যাঙ্গেল ওপিটি কত ডিগ্রি, 90 ডিগ্রি। উজ্জ তোমাকে বলুক বা না বলুক, কারণ এ হচ্ছে স্পর্শবিন্দু ব্যাসার্ধ, এ হচ্ছে স্পর্শ, এ হচ্ছে 90 ডিগ্রি। প্রথমেই তুমি হাতে পেয়ে গেলে লিখে নিলে, পাশে লিখে দিতে পারো ওই কথাটা, যে স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শের সাথে লম্ব হয়, স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শের সাথে লম্ব। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি ওপি লম্ব পিটি, ওপি লম্ব পিটি। ঠিক আছে, না ওপিটা পিটির ওপর লম্ব পেয়ে গেলে। আর কি এটা দিয়েছে, পিবিও বলে দিয়েছে, পিবিও এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, ওটাও লেখো, পিবিও 30 ডিগ্রি। আচ্ছা, এটা দেখা মতো চোখের মধ্যে কিছু আসছে, মাথার মধ্যে কিছু আসছে, চোখ কিছু বলছে ওবিটাও যা ওপিটাও তাই, ওবিটাও যা ওপিটাও তাই, এখানে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে করবে, একই বৃত্তের ব্যাসার্ধ, সঙ্গে সঙ্গে এই কোণটাও 30 হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল ওপিবি সমান 30, কারণ এ 30 হলে এও 30 হবে, এ 30 হলে এও 30 হবে। সঙ্গে সঙ্গে তুমি কি পেলে, দেখো এই গোটা কোণটা 120, গোটা কোণটা পিবিটি, পিবিটি, পিপিটি, এটা বিপিটি কত পেলে, 30 প্লাস 90, 30 প্লাস 90 কত, 120 ডিগ্রি। তাহলে দেখো এ 30 পেয়েছে, এটা গোটাটা ত্রিভুজ, গোটাটা একটা ত্রিভুজ, যার এইটা পেলে 120, এটা পেলে 30, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল কি দিয়েছে, যেটা চেয়েছে সেটাই লিখি, পিটিএ কত পাচ্ছ গো, পিটিএ বলে স্যার এ তো নেই আমার, বি পর্যন্ত আছে, তাহলে প্রথম বি লেখো, তারপরে পি লিখবো। তাহলে 180 থেকে কাকে বাদ, এইটার এটা বাদ, 120 প্লাস 30 বাদ, তাহলে 180 মাইনাস 150 সমান কত, 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে কি বললাম, এইটা 30 পেলে, এ 30 হলে এ 30, এটা উজ্জ থাকে, স্পর্শকের সাথে লম্ব হয়, 90 প্লাস 30 120, এটা 30, তাহলে এটা কত পেলে 30, যেই 30 পেলে এটা পিটিবি বলাও যা, পিটিএ বলাও তাই। তাহলে অ্যাঙ্গেল পিটিএ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমার কি মনে হলো অঙ্কটা খুব কঠিন? কিচ্ছু কঠিন নয়, এটা তুমি এই সূত্র অনুযায়ী জানো যে 90 30, এটা 30 হলো কেন, এ 30 হলে এ 30, ব্যাসার্ধ, চোখ কান খোলা রাখলে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্যই বলছি প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখো, দেখবে তোমাদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাচ্ছি 2 এর অঙ্কে, 12 দাগের 2। কী বলেছে দেখো, একটা ছবি দিয়েছে 12 দাগের 2। ঠিক আছে, 12 দাগের 2 কী ছবি দিয়েছে, বলছে একটা ত্রিভুজ, একটা ইয়ে দিয়ে দিয়েছে, একটা বৃত্ত প্রথমে এখানেই, ঠিক আছে। তাহলে এখানে কি দিচ্ছে, এ বি সি, এখানে কি কিউ, এখানে কি পি, এখানে কি আর, এটা কেন্দ্র ও দিয়েছে, দিয়ে বলেছে এপি বলে দিয়েছে, ডেটাগুলো দিয়েছে লিখে নাও। এপি বলে দিয়েছে কত, 4 সেমি, বিপি বলে দিয়েছে কত, 6 সেমি, এসি কত বলে দিয়েছে, 12 সেমি,
দিয়ে বিসি সমান এক্স সেমি, এক্সের মান জিজ্ঞেস করেছে, এক্সের মান জিজ্ঞেস করেছে। বাহ, তোমার কি বলছে চোখ ভালো করে লক্ষ্য করো। বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শ টানলে স্পর্শ দুটো দৈর্ঘ্য সমান হয়, পি এ সমান পিবি। যে কোনো বহিস্থ বিন্দু থেকে স্পর্শ টানলে, তাহলে দেখো এখানে দেখো এ বিন্দু থেকে দুটো স্পর্শ টানছে এপি আর এ আর, তাহলে এখানে কি হবে এপি সমানই এ আর হবে, হবে না? এপি সমানই এ আর, তাহলে লিখবো এগুলো যেহেতু 2 নম্বর অঙ্ক, তাহলে লিখবো বহিস্থ বিন্দু এ হতে এপি ও এ আর দুটি স্পর্শক টানা হয়েছে, স্পর্শক টানা হয়েছে। অতএব এ আর সমান এপি সমান 4 সেমি। আমি আর এই কথাটা বারবার লিখছি না, এরপর অনুরূপে লিখে দিচ্ছি, কারণ বি থেকেও দুটো স্পর্শ টানা হয়েছে, বিপি আর বি কিউ। অনুরূপে বি কিউ সমানই বিপি সমানই 6 সেমি। তাহলে একটু নোট করি, এটা 4 হলে এটা 4, এটা 6 হলে এটা 6। এবার দেখো এসি বলে দিয়েছে 12 সেমি, গোটা এসিটা বলে দিয়েছে 12 সেমি। তাহলে আমাকে বলো সিআর কত হবে? সিআর হবে এসি থেকে এ আর বাদ, তাহলে 12 থেকে 4 বাদ কত সেমি হলো? 8 সেমি। তুমি সব অঙ্কের ছবি দিয়ে পেয়ে যাবে। এটা 4 হলে এটা 4, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শ টানা হয়েছে। এটা 6 হলে এটা 6, এটাও বহিস্থ বিন্দু দুটো স্পর্শ টানা হয়েছে, বি থেকে বিপি আর বি কিউ। আবার সি থেকেও টানা হয়েছে, কিন্তু আমি এই সিআরটা জানতাম না, গোটা এসিটা 12 বলে দিয়েছে, তাহলে এটা 4 বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? 12 থেকে 4 বাদ কত হবে? 8। 12 থেকে 4 বাদ কত হবে? 8। তাহলে এটা যে 8 হলো, তাহলে এ 8 হলে এও আবার 8 হয়ে যাবে। তাহলে অনুরূপে সি কিউ সমান সিআর কত? 8 সেমি। এবার দেখো তোমাকে বিসি এক্স চেয়েছে, তাহলে বিসি কত গো? বিসি হচ্ছে বি কিউ প্লাস সি কিউ, তো 6 প্লাস 8, 6 প্লাস 8 14 সেমি। দেখো এইগুলো কিন্তু সবই বলছি চাকরি পরীক্ষাতেও আসতে পারে, আমি বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু চাকরি পরীক্ষাতেও আসতে পারে। এমসিকিউ মুখে মুখে হয়ে যাবে, আমি লিখে করছি তাই, তুমি যখন নিজে করবে এমসিকিউ যদি দেয়, এটা বড় দিয়েছে বলে লিখতে হবে, কিন্তু যদি তোমাকে এমসিকিউ দেয় তুমি এটা 4, তাহলে এটা 4, এটা 6, এটা 6, আজ বড়টা 12, তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8, এটা 8 হলে এটা 8, তাহলে 8 আর 6 14, মুখে মুখে আনসার শেষ। এইগুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, ওই জন্য যে কোনো জিনিসকে অ্যাভয়েড করো না, যেটা নাম্বার দেবে 2 নাম্বার দেবে এরকম নয়, সব জিনিস শেখো। জ্যামিতির অঙ্ক অনেকে করতে চাও না, জ্যামিতির অঙ্কগুলো করো। জ্যামিতির অঙ্ক একবার স্বাদ পেয়ে গেলে, জ্যামিতির অঙ্কের মতো মজার জিনিস আর কিছু নেই। জ্যামিতির অঙ্কের মতো মজা, দারুণ মজার জিনিস, তুমি সব ইন্টারেস্টিং পাবে তো। এবার 3 নম্বর দিয়েছে, দেখো কী দিয়েছে, এই ছবিটা একটা খুব একটু ঝামেলা, ঠিকমতো মিলতে চায় না। সেটা কি? প্রথমে 3টে বৃত্ত দিয়েছে, ঠিক আছে, একটু কায়দা করে ক্যাচে করে রাখবে, যাতে এই বৃত্তটা এখানে 3 জনে কি টাচ করে, ঠিক আছে, মোটামুটি হলো, ছোট বড় হয়েছে। যদি এ বি বলছে, এখানে বলে দিয়েছে, এখান থেকে এরকম করে বলে দিয়েছে। এই উপাদ্যটা এরকম হয়, তার কারণটা হচ্ছে এই যে প্রমাণটা, এইগুলো, অর্থাৎ দুটো বৃত্ত স্পর্শ করলে স্পর্শবিন্দুর কেন্দ্রতে সমান্তরাল হয়। এই যে স্পর্শ করেছে, এই স্পর্শটা যেহেতু কেন্দ্রতে সমান্তরালের উপর আছে, তাই এদের যোগফল কি হবে? এই দুটো যোগ করলে কেন্দ্র দূরত্ব, এই দুটো যোগ করলে কেন্দ্র দূরত্ব, এই দুটো যোগ করলে কেন্দ্র দূরত্ব। আচ্ছা, ইয়েগুলো নামগুলো কি দিয়েছে? এখানে নাম দাও, এখানে এ, এখানে সি, এখানে বি, এখানে আর, এখানে বি আর এ বলেছে, তাই তো? পি, এটা কিউ, ঠিক আছে, কিউ দিয়েছে এই ছেদ বিন্দুগুলো, ঠিক আছে। এবার তোমাকে কি বলে দিয়েছে না, তোমাকে বলে দিয়েছে এ বি কত? 5 সেমি, বিসি কত? 7 সেমি, আর সি এ কত? 6 সেমি। দিয়ে বলছে এ কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এ কিউ বা এপি চাইছে, এটা এক্স আমি ধরে নিচ্ছি। তাহলে এইটা এক্স, এটা এক্স, ভালো করে দেখো, অঙ্কটা কত সহজে দেখো। এই কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এটা এক্স, এটা এক্স। বি কেন্দ্রে কী হবে? ওয়াই ওয়াই। সি কেন্দ্রে কী হবে? জেড জেড। দেখো ছবির মধ্যেই দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে তুমি অঙ্কটা করার সময় কী লিখবে না, ধরি এ বি সি কেন্দ্রীয় বৃত্ত 3টির ব্যাসার্ধ যথাক্রমে এক্স সেমি, ওয়াই সেমি, জেড সেমি। 3টে ধরে নিলে তুমি কী কী ধরলে? এ বি সি, এর ধরলে এক্স, বি এর ধরলে ওয়াই, সি এর ধরলে জেড। এবার ছবি তোমাকে কি বলছে দেখো, এই যে বলেছে না এ বি 5, দেখো এ বি মানে কত? এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে লিখলে এ বি 5 সেমি, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 5 সেমি। বিসি বলেছে 6 সেমি, বিসি 6 সেমি, তাহলে বিসি মানে কি গো? ওয়াই আর জেড, তাহলে ওয়াই প্লাস জেড 6 সেমি।
আর সিএ বলেছে কত, সিএ বলেছে 6 সেমি, আচ্ছা এটা 7 সেমি বলেছে, বিসি 7, ঠিক আছে বিসি 7, সিএ কত বলেছে 6 সেমি, তাহলে সিএ মানে কত, সি কিউ প্লাস এ কিউ মানে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স বলে দিয়েছে, ঠিক আছে। এবং এইটাই বলতে চাইছি যে এই যে এইটা প্লাস এইটা মানে এবি হচ্ছে, তার কারণ হচ্ছে এই উপপাদ্যের জন্য যে কেন্দ্রদের সংযোগ সরলরেখা ওপরেই কিন্তু কে থাকবে, স্পর্শবিন্দু থাকবে। যদি না থাকতো ধরো এরকম যদি হতো, ধরো এরকম হতো, এটা টাচ করেছে কিন্তু কেন্দ্র দুটো এইখানে আর এইটা এখানে আছে, তাহলে কিন্তু মানে স্পর্শবিন্দু এখানে আছে, তাহলে কিন্তু এই দুটো যোগফল এর সঙ্গে সমান হতো না। কিন্তু এটা বাস্তবে হয় না। বাস্তবে কি হয় না, স্পর্শবিন্দুটা কেন্দ্রের সংযোগ সরলরেখায় অবস্থিত, তার মানে এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ যোগ করলে কেন্দ্রদের দূরত্ব সমান হয়ে যাবে। তাহলে এখানে তুমি এক্স প্লাস ওয়াই পেয়ে গেছো, ওয়াই প্লাস জেড পেয়ে গেছো, জেড প্লাস এক্স পেয়ে গেছো, সব যোগ করে দাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স কত, 5 7 6, 5 7 6, তাহলে দেখো সব দুটো করে পেয়েছো, তার মানে 2 কম, একবার একটু স্টেপ জাম্প করলাম, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, তাহলে কত হচ্ছে এটা 7 হচ্ছে 12 6 18, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 18/2 মানে কত 9। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 9 পেলে, তোমাকে জানতে চেয়েছে এক্সটা, তাহলে তুমি কি করবে না, তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে ওয়াই প্লাস জেড বাদ দিয়ে দেবে, তাহলে 9 থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত 9, আর ওয়াই প্লাস জেডের মান খোঁজো এখান থেকে 7, তাহলে ওয়াই জেড কেটে গেলে এক্স থাকবে কত থাকবে 2, এক্স থাকবে কত থাকবে 2, তাহলে এ কেন্দ্রের ভিতরে আসলে কত 2। যদি তোমাকে বি কেন্দ্রে চাইতো ওয়াই চাইতো, তাহলে তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে কাকে বাদ দিতে, জেড এইটা বাদ দিতে, এক্স আর জেডকে বাদ দিতে, তাহলে ওয়াই পেয়ে যেতে, তাহলে এইভাবে তুমি পেতে পারো। তাহলে কনসেপশনটা হচ্ছে যে এর এক্স হলে এর এক্স, এর ওয়াই হলে এর ওয়াই, এর জেড হলে এর জেড, প্রথমে ধরে নিলে, তারপরে তুমি কী করলে এই দুটো যোগ করলে এ বি, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এ বি, ওয়াই প্লাস জেড হচ্ছে বিসি, জেড প্লাস এক্স হচ্ছে কত এসি, বার করে দিলে যোগ করে দিলে এই ক্যালকুলেশন বেরিয়ে গেল কত 2, কত বেরিয়ে গেল 2। তাহলে কিন্তু এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ অঙ্ক, আবার বলছি দারুণ ইম্পর্টেন্ট এবং দারুণ সহজ অঙ্ক, ঠিক আছে। এরপরে আসছে 4-এর দিকে অঙ্ক, আমি আজকে ওটাই করি, আর দুটো অঙ্ক আছে, একটু ধৈর্য ধরে দেখবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। কারণ তোমরা অনেকেই জ্যামিতি অঙ্ক করো না, জ্যামিতি অঙ্ক খুব ইজি। আবার বলছি দেখো কোনো কিচ্ছু না, আমি কিন্তু একদম ওই জন্য পাশে লিখে দিয়েছি যে কোন থিওরেমগুলো ইউজ করছি, আমি গোটা বোর্ডটা দেখো পাশে লেখাই আছে আমার যে কোন কোন থিওরেমগুলো আমি ইউজ করছি। এরপরে যেটা দিয়েছে দেখো একটা ছবি দিয়েছে, দেখো একটা ছবি দিয়েছে, ছবিতে কি বলছে না সি থেকে একটা টানছে এরকম করে, ঠিক আছে, সি এইখানে একটা টেনে দিয়েছে এইখানে, ঠিক আছে, বি আর এ, এটা আর, এখানে পি, এখানে কিউ আর ভিতরে ও দিয়ে দিয়েছি। দেখো ছবিটা দেখলে তুমি বুঝতে পারছো, একটা প্রথম যদি সি থেকে ভাবো যে পড়াশোনা যেটা সি থেকে কী কী পড়াশোনা আছে, সিপি আর সি কিউ, তাহলে সি বিন্দু থেকে দুটি স্পর্শক সিপি ও সি কিউ টানা হয়েছে, টানা হয়েছে, আমি মুখে বলে দিচ্ছি, লেখাগুলো যদি একটু অস্পষ্ট হয় দেখে নেবে, ঠিক আছে, টানা হয়েছে, ঠিক আছে, টানা হয়েছে। তাহলে সি থেকে দুটো পোর্শন হয়েছে, একটা সিপি একটা সি কিউ, তাহলে সঙ্গে সঙ্গে তোমার কী হবে, সিপি সমান সি কিউ, সিপি সমান সি কিউ। দেখো অঙ্কের তোমাকে কি বলে দিয়েছে, সিপি 11 বলে দিয়েছে, তাহলে এটাও 11 হয়ে যাবে, তাহলে এটা 11 হলেই গোটাটা 11 হয়ে গেল, একটা পার্ট পেয়ে গেলে। 2 নম্বর কি বলছে, আরেকটা দিয়েছে বিসি 7 দিয়েছে, বিসি কত দিয়েছে 7, এই বিসিটা। এবার দেখো বিসি যদি 7 দেয়, ভালো করে লক্ষ্য করো, বিসি যদি 7 দেয় সঙ্গে সঙ্গে তুমি বিকিউ কত পাবে, তুমি গোটাটা পেয়েছো 11, মানে এর 11 ছিল বলে এর 11 হলো, তার মধ্যে এখান থেকে এতটা দিয়েছে 7, তাহলে এইটুকু কত 11 থেকে 7 বাদ কত হবে 4 সেমি, কত হবে 4 সেমি। নিশ্চয়ই এটা বুঝতে তোমাদের কারো অসুবিধা নেই। এই গোটাটা ছিল 11, তাহলে এর জন্য এর দৌলতে এটা 11 পেলে, কারণ দুটো প্রশ্নাল আমরা জানি কোন সূত্র, যে বহিঃস্থিত প্রশ্নালে কী হয় না স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এ যদি 11 হয় তাহলে এও কত হবে 11, এর 11-র মধ্যে এই পার্টটা দিয়েছে 7, তাহলে বাকি পার্টটা কত 4, বাকি পার্টটা কত 4। এবার দেখো তাকিয়ে বি থেকে দুটো প্রশ্ন হচ্ছে বি আর আর বি কিউ, তাহলে বি বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, কে কে, বি কিউ আর বি আর, বি কিউ আর বি আর, তাহলে অবভিয়াসলি বি আরও কার সঙ্গে সমান হবে, বি কিউ এর সঙ্গে, মানে আগেরটা সি থেকে দুটো স্পর্শক ছিল, এখন বি থেকে, যে বি থেকে বি কিউ আর বি আর, বি কিউ আর বি আর, তাহলে বি কিউ যা হবে বি আর হবে, বি কিউ তো কত পেয়েছো 4, তাহলে বি আরও কত হবে 4, বি আরও কত হবে
4, যেই বিআর 4 পেয়েছে বিআরের দৈর্ঘ্যই জানতে চাইছে, এই দৈর্ঘ্যটাই জানতে চাই। তাহলে কত পেলে দেখো, এইটা 11 হলে এটা 11, 11 থেকে 7 বাদ 4, A4 হলে A4। তাহলে এইগুলো একই সূত্র যে বহিঃস্থিতি থেকে যদি দুটো স্পর্শ টানা হয় তাহলে স্পর্শক দুটো দৈর্ঘ্য কী হবে, সমান হবে। এরপরে 5 নম্বর যে লাস্ট অঙ্ক আজকে, সেটা আমাদের বেলায় আগে একটা সম্পাদ থাকতো, সেই সম্পাদ এখন তুলে দিয়েছে। এই যে একটু আগে আলোচনা করছিলাম না যে সরল সাধারণ স্পর্শক, তীর্যক সাধারণ স্পর্শক আলোচনা করছিলাম, যে সরল সাধারণ স্পর্শক একটু আমাদের বেলায় ছিল, সরল সাধারণ স্পর্শক আঁকতে হতো। অর্থাৎ দুটো যদি বৃত্ত আঁকি এরকম করে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তার একটা সরল সাধারণ স্পর্শক আমরা আঁকতাম। যারা আঁকতাম তারা আঁকার সমিতিই বুঝতে পারতাম কেন এই মাপগুলো সমান হয়েছে, ঠিক আছে, কেন এইগুলো সমান হয়েছে আমরা বুঝতে পারতাম, ঠিক আছে। যখন আঁকতাম, এটা ধরো এসআর, আমি কথা বলছি এসআর, এরকমই নাম দিতাম। এইখান থেকে এটা মোটামুটি তোমার ধরো এই বৃত্তটা একটু ছোটো করতে হবে, যেরকম মাপে হয়তো একটু গণ্ডগোল হবে। এটা পি কিউ, এটা সি নাম দিলাম, ঠিক আছে। ঠিক এরকম ছবিটা আসতো, এই এসআরটা হচ্ছে সর্বসাধারণ স্পর্শক। এখানে কিছু নাম দিয়ে দিয়েছি কি না দেয়নি, ঠিক আছে। বড় বৃত্তের ব্যাসার্ধ বলেছে, তাহলে পিএস কত বলেছে 8, কিউআর কত বলেছে 3, কিউআর কত বলেছে 3। আমার 3টা একটু বড় হয়ে গেছে 8-এর থেকে, ওই জন্য ছবিটা একটু দেখে অন্যরকম মনে হচ্ছে। যদি ছোটো করি ছোটো হবে, আমি আর করছি না। এইটা খালি মনে রাখবে যে অবভিয়াসলি এটা 90, এটা তোমরা জানো। এটা 90 হলে এটাও 90 হবে, এটা মাথায় রাখবে। কি বললাম, এটা 90, এটা 90 কেন হবে তোমরা জানো, আমি অনেকক্ষণ ধরে বলছি যে স্পর্শবিন্দু ব্যাসার্ধ স্পর্শরেখা 90, এ 90 হলে এ 90 হবে। কেন না, আমরা আঁকার সময় দেখতাম যে এইটা অ্যাকচুয়ালি একটা আয়তাকার, এটা অ্যাকচুয়ালি কি একটা আয়তাকার, তাহলে এ 90 হলে 90 হবে এবং এটার সঙ্গে এটা সমান হবে, এটা মাথায় রাখবে। অর্থাৎ সি কিউ আর এসআর সমান। আমাকে এসআরটাই বার করতে বলেছে, আমাকে কী বার করতে বলেছে, এসআর। এবার মজাটা দেখো, এইটা 3 বলে দিয়েছে, এটা 3 হলে এটা 3। তুমি বলে কেন স্যার, এখনই বললাম আয়তকার, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অর্থাৎ এটা 3 হলে এটা 3, এটা যা হবে এটা তাই হবে, অর্থাৎ এটা একটা আয়তকার ফিগার। ওই জন্যই বললাম যারা আমরা সরল সাধারণ স্পর্শক এঁকেছি তারা জানি রুলসটা কী, কেন ওটা সমান হয়, কেন আয়তকার হয়, এটা জানি। তা তোমরা আপাতত জেনে রাখো যে এটা একটা আয়তকার, মানে এই এসআর যা হবে সি কিউ তাই হবে, সিএস যা হবে কিউ আর তাই হবে, তাহলে এটা 3। এবার বলো পিএস যদি 8 বলে দেয়, গোটা পিএসটা 8, তার মধ্যে সি কিউটা 3, তাহলে পিসিটা কত, 8 - 3 সমান কত সেমি, 5 সেমি। এখন কেউ বলবে যে স্যার এত বড় 3, এটা 3, যে বললাম এই ভিতরে একটু বড় আঁকা হয়ে গেছে, যদি ছোটো করে আঁকি 3-এর মতো আঁকি তাহলে এইটা সমান হবে, তখন এটা ফিগারটা ঠিক দেখতে হবে। তোমরা মোটামুটি এঁকে দেখে নেবে, আপাতত জেনে রাখো এটা 3, এটা 3, তাহলে এই গোটাটা যদি 8 বলে তাহলে এইটা হচ্ছে কত 5, তাহলে এটা তুমি পেয়ে গেলে 5। এই কেন্দ্রের দূরত্ব তোমাকে বলে দিয়েছে, কেন্দ্রের দূরত্ব কত বলে দিয়েছে 13, কেন্দ্রের দূরত্ব কত বলে দিয়েছে 13, অঙ্কেতেই বলে দিয়েছে যে পি কিউ হচ্ছে 13 সেমি। এবার তুমি বলো স্যার আমি অঙ্কটা তাহলে কী লিখবো, অঙ্কটা এইভাবেই লিখবে যে পি ও কিউ কেন্দ্রে দুটি বৃত্ত, তাদের সরল সাধারণ স্পর্শক হচ্ছে এসআর, পিএস 8 সেমি, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেটে কিউআর সমান 3 সেমি দিয়ে লিখবি। এক্ষেত্রে কিউআর সমান সিএস সমান 3 সেমি। কী বললাম, সিএস সমানে হচ্ছে কিউআর সমানে হচ্ছে 3 সেমি, এই কথাটা লিখবে, ঠিক আছে। এইটা লেখার পরে এটা লিখবে যে পিসি সমান কত 8 - 3 মানে কত 5 সেমি, 8 - 3 সমান কত 5 সেমি। যেই 5 পেলে তারপর লিখবে যে কেন্দ্রের দূরত্ব পি কিউ সমান 13 সেমি, কেন্দ্রের দূরত্ব পি কিউ সমান 13 সেমি। যেই 13 সেমি পেয়ে গেলে তখন সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণী ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ পিসি কিউ এর কী লিখলে না, সমকোণী ত্রিভুজ পিসি কিউ এর। এবার তুমি কী করবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার করবে, পিসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার। এই মানগুলো বসাবে, পিসির মান কত 5 স্কোয়ার, পিসির মান হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি কিউ স্কোয়ার মানে কত, সি কিউ কত বলে দিয়েছে জানি না, সি কিউ স্কোয়ার, পি কিউ এর মান কত 13 বলে দিয়েছে, 13 স্কোয়ার, তাহলে সি কিউ স্কোয়ার সমান 169 বিয়োগ 25, এটা 25টা বিয়োগ হলো, তাহলে সি কিউ স্কোয়ার সমান 144, সি কিউ সমান 144-এর রুট, সি কিউ সমান 12। যেই সি কিউ 12 পেলে তখন লিখবে অতএব এসআর সমান সি কিউ সমান 12 সেমি, এসআর সমান সি কিউ সমান 12 সেমি। তাহলে কি বললাম লেখাটা, যে প্রথম সবটা ডেটাটা দেবে, পি কেন্দ্রীয় কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দুটি যত 8 সেমি 3 সেমি, অর্থাৎ পিএস 8 কিউআর 3, এক্ষেত্রে কিউআর সমানই সিএস সমানে 3, অর্থাৎ পিসি সমান 8 - 3 মানে 5। এবার লিখবে পি কিউ হচ্ছে 13, কেন্দ্র দূরত্ব 13 দিয়ে লিখবে পি সি কিউ 90 ডিগ্রি, অর্থাৎ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান, এটা বেরিয়ে যাবে, এটা 12।
এটা 12 হলে এটাও 12, এটা 12 হলে এটাও 12, মনে রাখতে হবে। তাহলে সরলসাধারণ ক্ষেত্রে কী বললাম, যে এটা একটা আয়তাকার ফিগার হয়, এটা যা হবে এটা তাই হবে, অঙ্কগুলো কিন্তু খুব ইজি। তাহলে গোটা স্পর্শকে অঙ্কগুলো করলাম, এটা তোমাদের মাধ্যমিকে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অঙ্কগুলো পরীক্ষাতে আসবে, একবার ভালো করে দেখবে। তার সঙ্গে ভবিষ্যতে চাকরি পরীক্ষা যখন দেবে তখনও এই কনসেপশনগুলো লাগবে। তাই যারা চাকরি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, যারা মাধ্যমিক দেবে তাদেরও কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আজকে তারা নতুনভাবে নতুন করালাম, পরের দিন আবার দেখবো যদি ত্রিকোণমিতি ব্যাক করি করবো না অন্য কিছু করবো। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা গ্রুপে জানাও, বা তোমাদের আমাদের যে লিঙ্ক আছে সেখানে যে চ্যানেলের মানে চ্যানেলের দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন্ট হও। ঠিক আছে, সেখানেও তোমাদের অসুবিধাগুলো জানাও, বা আমাদেরকে কমেন্টসে জানাও যে স্যার আমাদের এইগুলো করালে ভালো হয়, বা ভিডিও কেমন লাগছে সেগুলো জানাও, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।